সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা মক টেস্ট শেয়ার করব। সেটা হলো WBSSCর মক 3। তোমরা যারা জানো না তাদের বলে রাখি, আমি এসএসসির জন্য নিজে প্রিপারেশান নিচ্ছি, বলতে WBCS-এর জন্য নিই এবং এসএসসির পরীক্ষাটা দেব, তার জন্য মেনলি পরীক্ষা দিই। তো সেটাই নিজে দিই এবং তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকেও আমি তাই করব। মক 2 অবধি আমার হয়ে গেছে, এবার মক 3টা আমি দেবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ 20টা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন রয়েছে এখানে এবং তার সাথে সাথে 10টা ইংরেজির প্রশ্ন। এই 30-এর মধ্যে আমি পরীক্ষা দেব এবং তারপরে আবার ম্যাথ এবং জিআইটাও দিয়ে নেব। তো কত পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মকটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কোনটা ভুল গেল, কোনটা ঠিক গেল এবং কোনটার আনসার কি হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো। আমি তোমাদের সাথে এর আগেই শেয়ার করলাম যে আমি মক টেস্ট 3টা দেবো এবং তার সাথে আমি যেগুলো পারিনি সেগুলো শেয়ার করব এবং কোনটার আনসার কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আছে কোনটা, যে পল্লভরম প্রজেক্ট সেটা কোন নদীর সাথে মানে সম্পর্কিত, সেটা হলো গোদাবরী নদীর সাথে সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আমি পেরেছি। এই যে যেগুলো পেরেছি সেগুলোর পাশে আমি ডট ডট দিয়েছি। তো গোদাবরী নদীর তীরে অবস্থিত হচ্ছে পল্লভরম প্রজেক্ট। এবার এটা গোদাবরী মানে কি, তার মানে কোথায় হচ্ছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। কিন্তু তাহলে এটা কোন জায়গাটায়, পল্লভরম প্রজেক্ট বললে সেটা গোদাবরী রিভার এবং সেটা অন্ধ্রপ্রদেশ। আসতেও পারে যে কোন স্টেটের সাথে যুক্ত। এবার গোদাবরী নদী সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে নেব। তার মানে প্রথমেই আমাদের জানতে হবে যে গোদাবরী নদীটা উৎপত্তি লাভ করেছে কোথা থেকে। উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে এবং নাসিক ডিস্ট্রিক্ট যেটা মহারাষ্ট্রের। তাহলে কোথায় থেকে, মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টের ত্রিম্বক প্লেটু থেকে উৎপন্ন লাভ করেছে, মানে উৎপত্তি লাভ করেছে। ভীষণ ইম্পর্টেন্ট। এবং গোদাবরীকে বলতে গেলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়ার। লংগেস্ট হবে এটা, লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার কিন্তু এই গোদাবরী নদীটা। খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটার লেন্থটা কত, 1465 মিটার। 1465 কিলোমিটার, সেটা কিন্তু আমাদের গোদাবরী নদীর লেন্থ। খুব ইম্পর্টেন্ট। কেন আমি এটার লেন্থটা লিখলাম, কারণ এটা কিন্তু WBCS-এ আসা কোয়েশ্চেন। আমি সবই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ধরে ধরে আলোচনা করবো। তাহলে 1465 কিলোমিটার সেটা হলো গোদাবরীর আমাদের লেন্থ এবং এটা হচ্ছে লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া বা পেনিনসুলার ইন্ডিয়া। আর গোদাবরী নদী বলতে গেলে আর একটা নাসিক কোন নদীর তীরে অবস্থিত, গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু আসে। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। এছাড়া উপনদীগুলো আসে, যেমন মঞ্জিরা, গোদাবরীর মঞ্জিরা, প্রাণহিতা, ওয়ার্ধা, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ধা, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, এগুলো সব গোদাবরীর ট্রিবিউটারি বা উপনদী। আর লংগেস্ট যদি বলা হয় বা রাইটের যে আমাদের উপনদী গোদাবরী, সেটা কিন্তু মঞ্জিরা। তো গোদাবরী সম্পর্কে অনেক কিছু হলো। আরেকটা বিষয় সেটা হলো যেটা আসে, গোদাবরীকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে বৃদ্ধ গঙ্গা। গোদাবরী নদীকে আমরা বলে থাকি হচ্ছে বৃদ্ধ গঙ্গা। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এইবারে নেক্সট দেখো, কাবেরী, পেন্নার, কৃষ্ণা তো রয়েছে। তো এগুলো সম্পর্কে আশা করি তো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো আমরা জানি। যেমন কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, মহাবালেশ্বর হিল থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। কৃষ্ণার উপনদীগুলোর নাম কি, কৃষ্ণার উপনদী বলতে গেলে এখানে যেহেতু লেখার জায়গা নেই আমি মুখেই বলছি, কৃষ্ণার উপনদী হলো ভীমা, মুশি, তুঙ্গভদ্রা। এটা খুব আসে। তুঙ্গভদ্রা কার উপনদী, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী। তারপর কয়নাটাও কৃষ্ণার উপনদী। আমাদের নদী চ্যাপ্টারটা WBCS কিংবা যে কোনো পরীক্ষার জন্য জিওগ্রাফিতে প্রথমেই আমাদের রিভার সিস্টেমটা পড়ে নিতে হবে খুব ভালো মতো। আর যাদের পড়া আছে তাদের রিভিশন দিতে হবে। কৃষ্ণা সম্পর্কে গেল। এরপরে হচ্ছে কাবেরী নদী, এটাও ইম্পর্টেন্ট একটা রিভার। সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি হিল থেকে উৎপন্ন হয়েছে কাবেরী। আর কাবেরীর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলতে শিব সমুদ্রম যে ওয়াটারফল রয়েছে সেটা হচ্ছে কাবেরীর, কর্ণাটকে অবস্থিত, সেটা একটা ইম্পর্টেন্ট। এছাড়াও কাবেরীকে আমরা হোলি বলতে পারি, মানে খুব হোলি রিভারটা আর কি বলতে পারি। দক্ষিণ গঙ্গা বা গঙ্গা অফ সাউথের গঙ্গা আমরা কাবেরীকে বলে থাকি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো দেখো, আর পেন্নার রিভারটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এই রিভার সিস্টেমটা জিওগ্রাফি পড়তে গেলে আমাদের ভালো মতো পড়তে হবে। তো নেক্সট আমরা আসবো হচ্ছে চিপকো আন্দোলনে। যে ইভিএস যেহেতু আছে, তাহলে ইভিএস এর চিপকো আন্দোলন, এটা আমার একটু প্রবলেম হয়েছিল এই কোশ্চেনটা নিয়ে। এটা কিন্তু হবে একটা নারীবাদী, দুটোর মধ্যে প্রবলেম হচ্ছিল, উপজাতি না নারীবাদী। এটা হবে অ্যাকচুয়ালি ফেমিনিন। এটা WBCS এ আসা কোশ্চেন, কিন্তু এটা তখন আমার কনফিউশন হচ্ছিল। এটা হচ্ছে WBCS এ আসা কোশ্চেন।
যে চিপকো আন্দোলন সেটা কি রকমের আন্দোলন, সেটা নারীবাদী ফেমিনিস্ট আন্দোলন। কেন চিপকো আন্দোলন নারীবাদী হয়েছিল কবে, মানে আন্দোলনটা আমাদের শুরু হয়েছিল কবে সেটা আমাদের জানতে হবে, এবং কোথা থেকে এই চিপকো আন্দোলনটার উৎপত্তি লাভ হয়েছিল, কোন জায়গাটা থেকে। তো 1973 সালে উত্তরাখণ্ডে কিন্তু চিপকো আন্দোলন শুরু হয়েছিল। তাহলে কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং কত সালে হয়েছিল? এটা হয়েছিল চিপকো আন্দোলন 1973। চিপকো রয়েছে, তারপরে অ্যাপকো আছে, ওটা আবার কর্ণাটকে। চিপকোর ভাই ভাই মনে রাখবে। চিপকো হচ্ছে 1973 সালে নারীবাদী আন্দোলন, এবং চিপকে উত্তরাখণ্ড এগুলো খুব আসে। আর চিপকো আন্দোলনের সাথে জড়িত মানে নেতা বলতে গেলে আমাদের হচ্ছে সুন্দরলাল বহুগুণা, খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি মারা গেছেন। এছাড়াও চণ্ডীপ্রসাদ ভাট, তারপর গৌড়া দেবী, ওনারা ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। আর চিপকো আন্দোলন কেন নারীবাদী আন্দোলন, মানে গাছ কাটা রিলেটেড তো এগুলো সবগুলো আন্দোলনে। তো ঠিকাদাররা সেখানে এই জায়গাটা উত্তরাখণ্ডের এই জায়গাটায় কি করতে এসেছিল? গাছ কাটতে এসেছিল। সেখানে গ্রামের মহিলারা তখন গাছকে জড়িয়ে ধরেছিল যে তারা গাছ কাটতে দেবে না। তো তার জন্য এটা ফেমিনিস্ট আন্দোলন। এবং এটা মনে হতে পারে যে এখানে তো অনেক মানে লিডার বলতে গেলে সুন্দরলাল বহুগুণার কথা বলি, তো অনেক মেল লিডার রয়েছে, কিন্তু এটা এখানে ফেমিনিস্ট, কারণ মেনলি কিন্তু মহিলারাই গাছটাকে জড়িয়ে গাছটাকে রক্ষা করার চেষ্টা করেছিল। তার জন্য এটাকে আমরা ফেমিনিস্ট আন্দোলন বলি। এটা কিন্তু তোমরা মনে রাখবে। চিপকো আন্দোলন, অ্যাপকো আন্দোলন, এরকম অনেক আন্দোলন রয়েছে, নর্মদা বাঁচাও। তো সেগুলো তোমরা যদি চাও তাহলে এরপরে আমি কোনো একটা সেশনে আলোচনা করতে পারি। এগুলো ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট, এবং যেহেতু আমাদের রয়েছে সামনে, যেহেতু এসএসসি গ্রুপ সিডি রয়েছে, তো সেগুলো তো ইভিএস পার্টে ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো একটা টপিক কিন্তু হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমাদের যেটির পিএইচ 7-এর থেকে কম, সেটি কি? সেটি হলো পিএইচ 7-এর থেকে কম, সেটা হলো লেবুর রস। কেন? কারণ এই পিএইচ এর বিষয়টা দেখতে হবে। পিএইচ এর বিষয়টা যদি পিএইচ মানে 0 থেকে 14 পর্যন্ত হয়, যদি থাকে, ধরো এরকম একটা স্কেল রয়েছে, তো এইখানে তোমার ধরো 7 রয়েছে, 7 হলে নিউট্রাল হবে, 0 রয়েছে আর 14 রয়েছে। এবার যদি হয় 0 থেকে 7-এর মধ্যে যদি কোনো পিএইচ হয়, তখন সেটা হচ্ছে অ্যাসিডিক। 7 থেকে 14-এর মধ্যে যদি হয় তাহলে সেটা হবে বেসিক। আর যদি 7 হয় তখন সেটা হয়ে যাবে কি? নিউট্রাল। 7 হলে তখন সেটা কি হয়ে যাবে? সেটা হবে হচ্ছে নিউট্রাল। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, মানে সায়েন্সের বিষয় আর কি। তাহলে আমাদের কি হলো? লেবুর রস যেহেতু অ্যাসিড, তাহলে দেখো এখানে বলছে পিএইচ লেস দেন 7। তো 7-এর থেকে কম, 7 থেকে কম মানে কি? দেখো 0 থেকে 7-এর মধ্যে যদি থাকে, মানে 7-এর থেকে যদি কম হয়, তখন সেটা অ্যাসিডিক হবে। তাহলে এই ফর্মুলা যদি আমরা জানি, এগুলো কোনো কোয়েশ্চেন আমাদের ভুল হবে না। তাহলে লেবুর রসের পিএইচ 7-এর থেকে কম। এইবারে যদি এরকম আসতে পারে যে ধরো কোনো কিছু একটা দিল, তো তার অ্যাসিডিটিটা তোমার মানে বুঝতে পারছো তোমরা বেশ, তাহলে পিএইচ কত হবে? তাহলে 7 থেকে 14-এর মধ্যে হবে। আর হচ্ছে পিএইচ অফ ব্লাড, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে একটু বলো তো যে পিএইচ অফ ব্লাড কত? আচ্ছা, আমি এইখানে লিখেই দিচ্ছি, কারণ ব্লাডের পিএইচটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মোটামুটি 7.45, এটাই ধরতে পারি, বা 7.35 থেকে 7.4, 7.4 এটাই ধরি। মানুষের রক্তের যে পিএইচ সেটা হচ্ছে 7.4। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর ব্যাস, এটা তো আসেই। এবার নেক্সট হচ্ছে যেমন অ্যান্টি অ্যাসিড, তার মানে এটা একটা বেস হবে, তাহলে 7 থেকে 14-এর মধ্যে হয়ে যাবে। তো এই বিষয়গুলো সায়েন্সের কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনটা কি। তারপরে নেক্সট আমরা যেতে চাই সেটা হলো পিঙ্ক বল টেস্ট। যে এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল যে পিঙ্ক বল টেস্টটা কোথায়। এটা হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন্সে হবে। এই কোয়েশ্চেনটা আমার জানা ছিল না। আর আসলে স্পোর্টস রিলেটেড বিষয়গুলোতে আমার মনে হয় আমার একটু দুর্বলতা রয়েছে, কারণ আমার খুব একটা ভালো লাগে না আর কি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল প্রথম পিঙ্ক বল টেস্ট, এবং 2015 সালে, এটা তোমরা মনে রাখতে পারো। তো পিঙ্ক বল টেস্ট হয়েছিল 2015-তে অস্ট্রেলিয়া, এবং হয়েছিল অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড, এভাবে আমি লিখে রাখলাম। তাই 2015-তে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল। এবার এলাহাবাদ প্রশস্তি, এগুলো তো আশা করি বলার কিছু নেই। সমুদ্রগুপ্তের সভাকবি যে হরিসেনের হচ্ছে কার এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত সম্পর্কে লেখা হয়েছিল। আর বানভট্ট কার কোর্টে ছিল বলবে তো তোমরা আমাকে কমেন্ট করে। এবার নেক্সট হিস্ট্রি তো আমরা সকলেই কম বেশি জানি। আমাদের মেন অনেকেরই অসুবিধা হয়, সায়েন্স নিয়ে অসুবিধা হয়, জিওগ্রাফি একটু মনে রাখতে অসুবিধা হয়। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বিক্ষোভে টিপু সুলতান, আমরা তো জানি মহীশূরের টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমকে ক্যাপিটাল করেছিলেন এবং সেখানে স্বাধীনতার বিক্ষোভ স্থাপন করেছিলেন।
এইবারে প্রথম কি বলছে, প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তফসিল যুক্ত করা হয়। আচ্ছা, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা কোনটা যুক্ত করা হয়? প্রথমে হচ্ছে নবম। হ্যাঁ, প্রথমে যেটা ছিল আমাদের যখন কনস্টিটিউশন কার্যকরী হয়েছিল তখন কিন্তু মানে আটটা ছিল তফসিল। মানে কি, এটা মানে কি শিডিউল কতগুলো, আটটা ছিল শিডিউল। তারপরে যখন ফার্স্ট সংশোধনটা কবে হলো বলো তো? 1951-এ প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি বলা হয় তাহলে সেটা কবে হলো? সেটা হলো 1951, এবং সেখানে 9th শিডিউলটা সেটা অ্যাড করা হলো। সেখানে কি রয়েছে বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে 9th শিডিউলে কি রয়েছে। এই যে কনস্টিটিউশনের বিভিন্ন শিডিউলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এইগুলো ভীষণ টিয়ার্স অফ ওল্ড পিএম, তোমরা আশা করি অনেকেই জানো যে ফার্স্ট শিডিউলে কি রয়েছে, সেকেন্ড শিডিউলে কি, প্রত্যেকটা বিষয় আমাদের জানতে হবে। একাদশ শিডিউলে কি রয়েছে, দ্বাদশে কি রয়েছে, আমরা যদি এগুলো ভালো মতো জানি, যেমন হচ্ছে তোমার ধরো পঞ্চায়েতের কথা বলা রয়েছে, তারপর এখানে মিউনিসিপ্যালিটির কথা বলা রয়েছে, প্রথমে কি রয়েছে, এই বিষয়গুলো আমরা যদি সব জানি না তাহলে আমি যে কোনো প্রশ্ন করতে পারবো। তো আমরা প্রথম সংবিধান সংশোধনী হয়েছে 1951-এ, সেখানে 9th শিডিউল অ্যাড করা হয়েছিল। এবার নেক্সট হলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যে সংস্থা একটা রয়েছে, তার সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার ইউএই, অনেক দূরে, তার জন্য আন্তর্জাতিক, যার জন্য ইউএইতে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্পোর্টস রিলেটেড যেহেতু জিকে আসবে তার জন্য। এরপরে হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝায়? দেখো, হটস্পট এমন একটা এলাকা মানে যেখানে কি প্রচুর মানে এমন কিছু ভ্যারাইটি পাওয়া যায় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। সেটা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে, ওই জায়গাতেই পাওয়া যাবে, এবং ওগুলো বিপন্ন মানে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মানে বায়োডাইভার্সিটি যে হটস্পট রয়েছে সেগুলো ইন্ডিয়াতে কতগুলো টোটাল রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট, এবং সেগুলোর নাম কি কি। সেগুলো যেমন হচ্ছে হিমালয় রয়েছে, ওয়েস্টার্ন ঘাট রয়েছে, ইন্দো বার্মা রিজিয়ন রয়েছে, এবং সুন্দাল্যান্ড রয়েছে। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সুন্দাল্যান্ডের মধ্যে আমাদের এর মানে আন্দামান এবং নিকোবর যুক্ত রয়েছে। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পটের বিষয়টা মানে যেখানে স্থানীয় প্রজাতির প্রাচুর্য এবং বিপন্নতার হার অনেক বেশি, প্রচুর পাওয়াও যায় এবং সেগুলো এক্সটিংক্ট, যেটা বললাম। তাহলে টোটাল কয়টা রয়েছে ইন্ডিয়াতে টোটাল 4টা রয়েছে, 4টা ভীষণ ইম্পর্টেন্ট। ওই 4টা কি কি, যেমন হিমালয় রয়েছে, যেমন ওয়েস্টার্ন ঘাট রয়েছে, একটা রয়েছে হিমালয়, একটা ওয়েস্টার্ন ঘাট, একটা হচ্ছে তোমার ধরো ইন্দো বার্মা রিজন, একটা সুন্দাল্যান্ড। এগুলো পুরো মুখস্থ রাখবে, এগুলো যে কোনো পরীক্ষার জন্য আসে। আর টোটাল ওয়ার্ল্ডে সম্ভবত 36টা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। যেহেতু এই ইভিএস রয়েছে, তাহলে এই পার্টটা কি ইভিএস থেকে চলে আসলো, তাহলে এই পার্টটা কি, এই পার্টটা স্পোর্টস থেকে চলে আসলো। এটা কি, এটা হচ্ছে পলিটি থেকে আসলো। তাহলে দেখছো মানে কোন জায়গাটা থেকে, এটা কি, এটা হচ্ছে হিস্ট্রি থেকে আসলো, এটাও হিস্ট্রি থেকে আসলো। এটা কি, এটাও স্পোর্টস থেকে। এটা এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে সায়েন্স থেকে ওই কোয়েশ্চেনটা আসলো। তারপর এইটা কোথা থেকে আসলো? এটা ইভিএস থেকে আসলো। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে জিওগ্রাফি থেকে কোয়েশ্চেনটা আসলো। আমাদের সব সাবজেক্ট মেলানো বলেছে, তাহলে সব সাবজেক্টই আমাদের আসবে। তো এইভাবে যদি আমরা মানে পড়াশোনাটা করি না, তাহলে খুব ভালো মানে আমাদের হবে আর কি, যে একদম ভালো মতো বুঝে পড়াশোনাগুলো করা, মানে কোনটা আমাদের পড়তে হবে এবং কোনটা ছাড়তে হবে। তো ফার্স্ট হাইড্রো পাওয়ার, যেটা হাইড্রো ইলেকট্রিসিটি, সেটা কোথায়? যে পশ্চিমবঙ্গের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, সেটা কোথায়? সিদ্রাপং কোথায় অবস্থিত? সিদ্রাপং হচ্ছে দার্জিলিং। এটা কোথায় অবস্থিত? দার্জিলিং। এটা কিন্তু ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গলেও ফার্স্ট, ইন্ডিয়াতেও ফার্স্ট। পশ্চিমবঙ্গের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হয়, সেটা হচ্ছে সিদ্রাপং রিভার, মানে সিদ্রাপং জলবিদ্যুৎ প্রকল্প, যেটাকে আমরা বলে থাকতে পারি। তো সেইটা আবার সিদ্রাপংটা আমাদের যেটা রয়েছে সেটা আবার কিন্তু বলতে পারি ফার্স্ট, এবং সেটা কবে হয়েছিল? 1897 সালে এটা মানে এই যে জলবিদ্যুৎ প্রকল্পটা সেটা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা কিন্তু ডাব্লিউবিসিএস আসা প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায় হয়েছিল? সেটা হচ্ছে সিদ্রাপং জলবিদ্যুৎ। এটা কোথায় অবস্থিত? সেটা দার্জিলিংয়ে অবস্থিত। এবারে নেক্সট হচ্ছে কম্পিউটারের জনক কাকে বলবো আমরা? চার্লস ব্যাবেজ। যেহেতু আবিষ্কার করেছেন তাই চার্লস ব্যাবেজ হলো কম্পিউটারের জনক। এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে কমেন্ট করে বলবে, যারা আগের ভিডিও দেখেছো তারা বলতে পারবে যে আমার মক টেস্ট 2 এর জিকের যে অ্যানালাইসিসটা, সেটা যে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। যেহেতু এখন সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ চলছে, তো সেক্ষেত্রে এআই এর জনক কাকে বলা হয়? তো ফাদার অফ এআই কাকে বলা হয়? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই পারবে, যারা দেখোনি তারা দেখতে পারো, আশা করি হেল্পফুল হবে। তো এবার নেক্সট হচ্ছে
বায়োটেকনোলজি যে পার্ক, যেমন কম্পিউটার রয়েছে, তাহলে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো, যেহেতু বলে দিয়েছে যে এখানে কম্পিউটারও আছে, তাহলে দেখো সব এই কোয়েশ্চেন সেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সব কিছু থেকে কভার করছে। বায়োটেকনোলজি পার্ক সেটা কোন ধরনের উদ্ভাবনকে সমর্থন করে। তো বায়োটেকনোলজি পার্ক বলতে এটাও আমি কিন্তু মোটামুটি ঠিকই করেছিলাম, সেটা হচ্ছে জৈব প্রযুক্তি এবং কৃষি সংক্রান্ত যে স্টার্ট আপ, সেটাতে বায়োটেকনোলজি পার্কের ধারণাটা এরকম উদ্ভাবনকেই সমর্থন করে। এবার নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চিন আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে যে 2025 সালে এগুলো মুখস্থ রাখতে হবে, যে আরবিআই ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ সংশোধন করা হয়েছে। আগে ছিল 6.5%, সেখান থেকে 6.8% করা হয়েছে। এরপরে নেক্সট হচ্ছে কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কাকে পরিচিত, চিত্রশিল্পী, সেটা হচ্ছে গণেশ পাইন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকের অজানা থাকতে পারে, তো এটা আমার একটু জানা ছিল, মানে কোথায় একবার পড়েছিলাম। তো কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় সেটা হচ্ছে গণেশ পাইনকে। এবার যদি বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটা কিন্তু দাদাভাই নৌরোজিকে বলা হয়। নেক্সট হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার জন্য বিশাখা গাইডলাইন জারি করা হয়েছিল, সেটাকে সুপ্রিম কোর্ট, এটা আমরা ওই যে ওমেন রিলেটেড টপিক লিখতে গিয়ে পড়েছিলাম ক্লার্কশিপ মেন্সের আগে। সুপ্রিম কোর্ট বিশাখা গাইডলাইন জারি করেছিল সম্ভবত হচ্ছে 1997-এ, আর এটাই হচ্ছে পোশ অ্যাক্ট, POSH পোশ অ্যাক্ট, যেটা যে মানে তোমার ধরো মহিলারা 2013 এর ভিত্তি কিন্তু এই বিশাখা গাইডলাইনটাই। তো যেখানে বলা হয়েছে যে ওয়ার্ক প্লেসে মহিলাদের কিন্তু মানে যৌন হেনস্থা করা যাবে না, এই রিলেটেড আর কি। তো ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি ভোগ করতে পারে কারা? 14 নম্বর ধারাটি সবাই, যে কোনো ব্যক্তি। মনে রাখবে আর্টিকেল 15, 16, 19, 29, 30 এই কটা কিন্তু শুধু সিটিজেনরা, আর বাদ বাকি সবগুলোই কিন্তু সবাই, তাহলে যে কোনো ব্যক্তি হবে। তো এরকম টেকনিক্যালি যদি বিষয়গুলোকে মনে রাখে এবং মাথায় গেঁথে নিই, তাহলে কিন্তু আমাদের আর কনফিউশন হবে না কোনো কোয়েশ্চেনে। আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহের কোন দিন এবং কোন সময় নির্ধারিত করা আছে, এটা আমি মোটামুটি একটু গেস করেছিলাম। দেখো এইখানে দাগিয়েছি, এটা ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেক শনিবারের শেষ পিরিয়ড, সেটা আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহের এই দিনটাই নির্ধারিত করা হয়। কারণ কি, শনিবারের শেষ পিরিয়ড মানে সকলের মধ্যে একটা ছুটির আমেজ থাকে, যে ছুটি পাবো, তো তার জন্য। নেক্সট, গোয়াতে অনুষ্ঠিত 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়ন, যেটা ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ, কোন দাবারও চ্যাম্পিয়ন হয়েছেন এই বিষয়ে, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এইটা আমার জানা ছিল না, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তাহলে এটা হবে কি, পি ইনিয়ান হবে। এই কোয়েশ্চেনটা আমার জানা ছিল না, কারণ কখন কে চ্যাম্পিয়ন হচ্ছে এত তো সবসময় মনে রাখা মানে সম্ভব হয় না, এগুলো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এবার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, তবে ভালো মতো কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা আমি টপিক ওয়াইজ রেডি করার চেষ্টা করছি, পুরোটা করতে পারলে তোমাদের সাথে শেয়ার করব। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত, এটা হবে হচ্ছে কিন্তু 102। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 102 হবে। এটাও জানতে হবে যে 123টা কান্ট্রির মধ্যে ভারত কিন্তু 102, মানে ভাবা যায় কোথায় 123টা কান্ট্রি, ভারতের স্থান হচ্ছে 102, মানে ভারতের অবস্থা খুবই খারাপ আর কি। তো এবার কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হিসাবে স্বীকৃত হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হলো, এটা আমি জানতাম যে প্রথম জলাভূমি শহর বা ওয়েটল্যান্ড সিটি সেটা হয়েছে হচ্ছে উদয়পুর। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ এটা অনেক আগেই হয়েছিল আর কি। আচ্ছা, তোমরা আমাকে বলবে তো, উদয়পুর যে সিটিটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? ভেনিস অফ ইস্ট, যেটাকে বা সিটি অফ লেকসও বলা হয় উদয়পুরটাকে। তো এইটা কোথায় অবস্থিত উদয়পুরটা? এটাকে আমরা বলতে পারি কিন্তু সিটি অফ লেকস। তার জন্য লেক মানেই তো জলাভূমি, তাই না? উদয়পুরকে আমরা বলতে পারি সিটি অফ লেকস। সিটি অফ লেকস কাকে বলা হয়? উদয়পুর বলা হয়। এবং উদয়পুর কোথায় অবস্থিত? আর যে মানে রাজস্থানে অবস্থিত। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে গেল এখানে আমাদের কভার করা। তো এরপরে আমি তোমাদের সাথে একটু আজকে ইংরেজিটাও শেয়ার করি। তো আগে আমি আলাদা ভিডিও করে শেয়ার করছিলাম, তো এখন ভাবছি যে একটু শর্টে এবং হচ্ছে একবারেই শেয়ার করার চেষ্টা করব। কারণ কি, অনেকগুলো সেট যদি আমাকে কভার করতে হয় তাহলে অনেক বেশি এক্সপ্লেনেশন দিয়ে সব কিছু আলাদাভাবে সম্ভব হবে না। তো চলো এবার আমি আর যেটা তোমাদের বলে রাখি যে আমার কিন্তু দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনে অসুবিধা হলো এখানে, আর হ্যাঁ তিনটে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনে অসুবিধা হলো, আর একটা হচ্ছে স্ট্যাটিক, মানে যে 4 নাম্বার কোয়েশ্চেনটা, আর এদিকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের 13 নাম্বার ওইটা, আর 18, 19 এই 4টা কোয়েশ্চেনে অসুবিধা হলো, বাদ বাকি সব আমি পেরেছি। তো আমি তোমাদের সাথে কিন্তু পুরো অনেস্ট রিভিউ শেয়ার করি, আমি নিজেও দেখি যে আমার কি পজিশন এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে কোনো কিছু মানে ভুলভাল বলে আমি কিন্তু শেয়ার করি, আমি যা পেয়েছি যেটা ভুল হয় যেটা ঠিক সেটাই তোমাদের সাথে জাস্ট জিনিসটাই তুলে ধরি,
এইবারে আর আমি যে একসাথে জিকে এবং ইংলিশটা ভাবছি, মানে মোটামুটিভাবে একসাথে দুটোকেই কভার করার চেষ্টা করব, অনেকগুলো সেট তাহলে হয়ে যাবে। তো সেটা তোমাদের জন্য কেমন হেল্পফুল হবে তোমরা একটু জানিও। মানে আনসার বলে বলে যেগুলো মনে হচ্ছে আমার 2-4টা একটু এক্সপ্লেনেশন দেওয়ার দরকার দিলাম, আর বাদ বাকিগুলো শেয়ার করলাম, তাহলে অনেকগুলো প্র্যাকটিস সেটা আমরা করতে পারবো। তো চলো এই ভিডিওতে আমরা ইংলিশটাও করে নিই। তো এখানে কি বলছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন, কি হবে, ড্যাশ এভরি টু এভরি রুল। তাহলে এক্সেপশন টু, এগুলো কিন্তু WBCS এর কোশ্চেন। প্রিপোজিশন তোমরা যাই পড়ো পড়ো, না পড়ো না পড়ো, প্রিপোজিশনটা ইংলিশে ভালো মতো করে যাও, এবং সেখানে কিন্তু একটু প্রবলেম হয়। তো এটা মনে হয় সম্ভবত WBCS এ আসা কোশ্চেন, এটা WBCS এ এসেছিল। আচ্ছা, তোমাদের আরেকটা বলে রাখি, যারা চাইছো যে তোমরা একটু কভার করবে, জিকেটা কভার করবে কিংবা ইংরেজিটা কভার করবে, তোমরা কিন্তু বিশেষ করে ইংরেজিটা, এটার জন্য 10 নম্বর যেহেতু আছে, WBCS এর ইংরেজি স্ক্যানার থেকে আমি যে সেশনটা শুরু করেছিলাম, এখন আর কন্টিনিউ করতে পারছি না, চেষ্টা করবো আবারও করার। স্ক্যানার থেকে ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, মানে যেগুলো যেগুলো অ্যাসিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স, যেগুলো যেগুলো আছে SSC সিলেবাসে, তো সেইগুলো সেই চ্যাপ্টার স্ক্যানার থেকে তোমরা করে যাও, দেখবে অনেক হেল্প পাবে। আর এই প্র্যাকটিস সেটগুলোতে সেগুলোই থাকে। তো দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, প্রত্যেকটা রুলে এক্সেপশন রয়েছে। এবারে হি ড্যাশ টু বি পাংচুয়াল, হি অট টু বি। তাহলে অট মানে কি, অট মানে উচিত অর্থে ব্যবহৃত হয়। হি অট টু বি পাংচুয়াল মানে উচিত অর্থে, এটা উচিত অর্থে ব্যবহৃত হয় অট টু। হলো আই গেভ হিম নো কজ টু ড্যাশ উইথ মি, মানে আমি তাকে কোনো কারণই দিলাম না টু ব্রেক আপ উইথ মি। ব্রেক আপ মানে কি, সম্পর্কের ব্রেক আপ, সম্পর্ক ভাঙ্গ। ব্রেক ডাউন মানে কি, মানে ব্রেক ডাউন হয়ে গেল, কাজ করাই বন্ধ করে দিল। ব্রেক আউট মানে কি, স্প্রেড সাডেনলি, হঠাৎ করে, বলে না করোনা ব্রেক আউট হলো হঠাৎ করে, মানে এটাকে আমরা বলতে পারি স্প্রেড সাডেনলি, কোনো কিছু হঠাৎ। আর ব্রেক ইন্টু মানে কি, ব্রেক ইন্টু মানে চোর ধরো বাড়ির বেড়া ভেঙে ঢুকে গেল, তাহলে ভেঙে ঢোকা, সেই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমি তোমাদের সাথে জাস্ট লাইভ করছি, আমি যেটুকু জানি, মানে লাইভের মতো আর কি, সেটাই শেয়ার করার চেষ্টা করছি। তো যদি কোনো মিস্টেক হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই ধরিয়ে দিও, কারণ আমিও তোমাদের মতো স্টুডেন্ট। তো যেটুকু জানি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো ব্রেক আউট মানে কি, স্প্রেড সাডেনলি, হঠাৎ করে ছড়িয়ে পড়লো, করোনা হঠাৎ করে ছড়িয়ে পড়লো এরকম। আর ব্রেক ইন্টু মানে ভেঙে ঢোকা, চোরটা ব্রেক ইন্টু করলো, ভেঙে ঢুকলো, এগুলো কিন্তু BCS এর এই অপশানগুলো এবং কোশ্চেনগুলো আসে। এবার পারপ্লেক্সড মানে কি, পারপ্লেক্সড হয়ে গেল মানে বুঝতে পারছে না কি করবে, হতবুদ্ধি হয়ে গেল, তার মানে কি কনফিউজড। পারপ্লেক্সড মানে কি কনফিউজড, বা এটাও আমি ঠিকই করেছি, এটা হচ্ছে হতবুদ্ধি। তাহলে পারপ্লেক্সড মানে কি, পারপ্লেক্সড মানে হচ্ছে কনফিউজড বা হতবুদ্ধি। আর অ্যাংশিয়াস মানে কি, অ্যাংশিয়াস হয় না, খুব উদ্বিগ্ন হয়ে যায়। ডিসিপ্ট মানে কি, মানে একদম প্রতারণা করা এরকম। আর অ্যানয়েড মানে কি, বিরক্ত। আশা করি তোমরা জানো। এবার বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেটা করতে বলেছে। তো এইবারে আমরা হচ্ছে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিল্টি। ইচ এভরি এগুলো থাকলে কি হবে, ভার্বের এই যে সিঙ্গুলার ফর্মটা হবে, ওয়াজ হবে। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিল্টি। এভরি থাকলেও, তাই ইচ এভরি থাকলে ওয়াজ, মানে সবসময় সিঙ্গুলার ভার্বটা নেবে, কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এবার গ্রটেস্কুই মানে কি, এটা আমি তোমাদের BCS এর এটা শেয়ার করেছিলাম। এটা হচ্ছে মানে অদ্ভুত। যারা তোমরা দেখেছো আমার সেশনগুলো, স্ক্যানারে যে কটা করিয়েছি তোমরা কিন্তু দেখতে পারো, স্ক্যানার থেকে ইংলিশ। অদ্ভুত অর্থে গ্রটেস্কুই ব্যবহৃত হয়। তাহলে এর অপোজিট কি হবে, মানে অদ্ভুত, তার অপোজিট হবে হচ্ছে আমাদের ন্যাচারাল, একদম ন্যাচারাল। তো এইবারে পোলাইট মানে তো জানো, নম্র, ফ্যামিলিয়ার মানেও জানো, পরিচিত, হেল্পফুল মানেও জানো। তো এবার প্লিজ অ্যালাউ মি টু কাম ইনটু দ্য রুম। প্লিজ কথাটা রয়েছে, যেহেতু এখানে সেন্টেন্স রয়েছে, আমাদের সেন্টেন্স জানো, ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে কি, অনুমতি অর্থে বোঝাচ্ছে। প্লিজ অ্যালাউ মি মানে ইম্প্যারেটিভ, অনুমতি অর্থে। এটা যেহেতু অনুমতি অর্থে বোঝাচ্ছে, তার জন্য কিন্তু এটা মানে ইম্প্যারেটিভ হলো। আর এখানে এক্সক্লামেটরি হবে না, কোনো এক্সক্লামেশন ইয়ে নেই, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্কও হবে না, অ্যাসার্টিভও হবে না। সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। এবার কালেকশন অফ বুকস, সেটাকে কি বলবো, বুকের কালেকশন, সেটাকে বলবো হচ্ছে লাইব্রেরি হচ্ছে কালেকশন। আর এই যে অ্যান্থোলজি, ভীষণ ইম্পর্টেন্ট। পোয়েমের ক্ষেত্রে অ্যান্থোলজি অফ পোয়েমের ক্ষেত্রে অ্যান্থোলজি হয়। এটা কিন্তু WBCS এর আশা কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবার নেক্সট হচ্ছে প্লুরাল অফ সিলেবাসের ক্ষেত্রে সিলেবি, এইটা হবে সিলেবাসের ক্ষেত্রে। তো প্লুরাল ফর্মগুলো আমাদের পড়তে হবে। নেক্সট নলেজ ইজ পাওয়ার। এখানে নলেজটা কি, নলেজকে আমরা ধরতে পারি, ছুতে পারি না, তাহলে এটা কিরকমের নাউন, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি চেষ্টা করলাম আজকে পুরো 30টা কোয়েশ্চেনই করার। তোমরা আমাকে অনেকেই বলছে যে দিদি রোজ একটা করে প্র্যাকটিস সেট করাও,
তো আমি এখন চেষ্টা করব যে একসাথে জিকে আমি নিজে পরীক্ষা দিব, দেওয়ার পরে তারপরে মোটামুটিভাবে, কারণ খুব বেশি এক্সপ্লানেশন দিতে গেলে অনেক বড় ভিডিও হতে হবে আমাদের, তো মোটামুটিভাবে আনসারটা বলা এবং যে কটা এক্সপ্লানেশন প্রয়োজন কিংবা ইম্পর্টেন্ট সেগুলো এক্সপ্লানেশন দিয়ে করার। তো তোমাদের এই সেশনটা, আজকের এই সেশনটা, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো আর আমার তো দেখলেই যে 4টা জিকে থেকে 4টা কোয়েশ্চেনের প্রবলেম হলো এবং ইংরেজি থেকে আমার সমস্যা হলো এই যে এটা আমি না ভুল করে ফেলেছিলাম, এটা ইচ অফ দ্য বয়েজ হবে এটা একটা, আর এই যে কালেকশন অফ বুকস এটা অ্যান্থোলজি করেছিল, অ্যান্থোলজি অফ পোয়েমস হবে এইটা। তো এই দেখো, তো আমার টোটাল তাহলে ইংরেজিতে 2টো, জিকেতে 4টা, মানে 6টা বাদ গেল 30-এর মধ্যে। তো তোমরাও এটা পরীক্ষা দেবে, তোমাদের কাছে যাদের লীলা রয়ের এই বইটা রয়েছে পরীক্ষা দেবে এবং দিয়ে আমাকে জানাবে যে ইংরেজি এবং জিকেতে কত পেলে, এবং যারা এর সাথে ম্যাথ জিআইও দিচ্ছ তো তারা জানাতে পারো যে টোটাল মিলে কত পেলে তোমরা। তো এরপরে আমি আলাদাভাবে ম্যাথ জিআইও দিয়ে নেব, এখন আলাদা আলাদা দিচ্ছি, পরে আবার একবারে পুরো সেটটাই দেবো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।